আরএস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সপ্তম শ্রেণীর বাংলা ভাষা চর্চা বইয়ের তৃতীয় অধ্যায় শব্দরূপ, বিভক্তি, অনুসর্গ ও উপসর্গ, এই তৃতীয় অধ্যায়টি আজকে আমি আলোচনা করব এবং আলোচনার মাধ্যমে এর বিষয়বস্তু বিশ্লেষণ করব এবং গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর লিখে দেব। ভিডিওটি শুরু করার আগেই তোমাদের বলে রাখছি, তোমরা সকলে খাতা এবং পেন নিয়ে বসবে। এটি মূলত আমাকে একজন কমেন্ট করেছিল এই টপিকটির উপর ভিডিও বানাতে, তো তার উদ্দেশ্যে এবং তাকে কেন্দ্র করে আমার সকল প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিও। তো তোমাদেরও যদি নির্দিষ্ট কোনো টপিকের ওপর ভিডিও দরকার হয়ে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে পারো। তো কথা না বাড়িয়ে শুরু করব আমার মূল ভিডিওটি তোমরা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটি দেখার পরে তোমরা পাঠ্য বইটি একবার ভালো করে পড়ে নেবে, তাহলে দেখবে এই অধ্যায় থেকে তোমাদের আর কোনো রকম সমস্যা হচ্ছে না। তো আমরা প্রথমেই জানবো যে শব্দরূপ কাকে বলে। এই শব্দরূপের সংজ্ঞাটা তোমাদের বইতে কোথাও সঠিকভাবে দেওয়া নেই, আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা অবশ্যই শব্দরূপ কাকে বলে এটি খাতায় লিখে নাও এবং বুঝে নাও। তোমরা প্রথমেই খাতায় লিখে নাও শব্দরূপ কাকে বলে। দেখো, শব্দরূপটা কাকে বলে এটা আগে আমরা বুঝে নিই। সাধারণত কতগুলো অর্থবোধক পদের মাধ্যমে আমরা একটি বাক্য গঠন করে থাকি, অর্থাৎ অর্থবোধক, অর্থ রয়েছে এইরকম কতগুলি শব্দ আমরা ব্যবহার করে একটা বাক্য গঠন করে থাকি। এর মধ্যে ক্রিয়াপদগুলিকে ধাতু, দেখো বাক্যের মধ্যে যেগুলো ক্রিয়াপদ থাকে সেগুলিকে বলা হয় ধাতুরূপ। বাক্যের মধ্যে যে ক্রিয়াপদগুলি থাকে সেগুলিকে বলা হয় ধাতুরূপ এবং অন্য পদগুলোকে শব্দরূপ বলে। অর্থাৎ বাক্যের মধ্যে ক্রিয়াপদ বাদ দিয়ে অন্য যে সমস্ত পদ রয়েছে তাদের বলা হয় শব্দরূপ। এই যে আমরা এই শব্দরূপের সংজ্ঞা পড়তে গিয়ে অনেকবার পদ এই শব্দটা বললাম, যে কি বললাম, যে অর্থবোধক পদের মাধ্যমে আমরা একটি বাক্য গঠন করে থাকি। তো এই পদটা কি, আমরা যে শব্দগুলোকে বাক্যে ব্যবহার করছি সেগুলোই হচ্ছে পদ। আমরা যে শব্দগুলোকে বাক্যে ব্যবহার করছি সেই সমস্ত শব্দগুলোই তখন শব্দ না হয়ে যাচ্ছে এক একটি পদ। তাহলে শব্দরূপের সংজ্ঞাটা আমরা কি বুঝলাম, যে আমরা কতগুলো অর্থবোধক পদের মাধ্যমে একটি বাক্য গঠন করে থাকি, এর মধ্যে ক্রিয়াপদগুলি ধাতুরূপ এবং অন্যান্য পদগুলো শব্দরূপ। অর্থাৎ বাক্যের মধ্যে ক্রিয়াপদ বাদ দিয়ে অন্যান্য সমস্ত শব্দগুলি হচ্ছে শব্দরূপ, কারণ ক্রিয়াপদকে বলা হয় ধাতুরূপ। অর্থাৎ সোজা বাংলায় বলতে গেলে শব্দরূপের সংজ্ঞা সম্পর্কে আমরা কি জানলাম, যে বাক্যের মধ্যে ব্যবহৃত ক্রিয়াপদগুলি বাদ দিয়ে অন্য সমস্ত শব্দগুলোই হচ্ছে শব্দরূপ। তারপরে দেখো, আমাদের পাঠ্য বইতে একটি উদাহরণ দেওয়া হয়েছে শব্দরূপ বোঝানোর জন্য। সুরঞ্জনা ভালো মেয়ে, এই বাক্যটি ভালো করে দেখো, সুরঞ্জনা ভালো মেয়ে। ওপরের একটা বাক্য তৈরি হয়েছে তিনটে শব্দ দিয়ে। কি কি সেই তিনটে শব্দ? মেয়ে, ভালো আর সুরঞ্জনা, এই তিনটে শব্দ দিয়ে একটা বাক্য তৈরি করা হয়েছে। এগুলো সেই বাক্যের তিনটে শব্দ, এগুলোই হচ্ছে মেয়ে, ভালো আর সুরঞ্জনা হচ্ছে এই বাক্যের তিনটে শব্দ। দেখে মনে হচ্ছে শব্দগুলো জুড়ে দিলেই বাক্য হয়ে গেল। অর্থাৎ আমরা এই বাক্যটা দেখে কি বুঝলাম, যে শব্দগুলো পরপর অর্থবোধক শব্দ সাজালেই একটা বাক্য হয়ে গেল, কিন্তু তা নয়। কিন্তু সব ক্ষেত্রেই যে এইভাবে বাক্য বসিয়ে দিলেই তার একটা অর্থ হয়ে যাবে তা নয়, কারণ এভাবে সব বাক্য তৈরি করা যাবে না। এখানে আরও একটা উদাহরণ দেখো, সুরঞ্জনার বইতে কবিতাগুলি বেশ ভালো। এই উদাহরণটা আমি খাতায় তোমাদের লিখে বোঝাচ্ছি। দেখো, সুরঞ্জনার বইতে কবিতাগুলি বেশ ভালো, এই বাক্যটা ভালো করে খেয়াল করো। সুরঞ্জনার সাথে র যুক্ত করা হয়েছে। সুরঞ্জনার সাথে কি যুক্ত করা হয়েছে? র যুক্ত করা হয়েছে, সুরঞ্জনার। তো এই সুরঞ্জনা এর সাথে র বিভক্তি, এই র বিভক্তি যুক্ত করা হয়েছে। বইতে, বইয়ের সাথে তে বিভক্তি যুক্ত করা হয়েছে। কবিতাগুলি, কবিতার সাথে গুলি বিভক্তি যুক্ত করা হয়েছে। আর বেশ, এই বেশটা সরাসরি যেমন শব্দ তেমনই বসানো হয়েছে। আর ভালো, এই ভালো শব্দটাও যেমন ছিল তেমনই বসানো হয়েছে। তো এই ক্ষেত্রে এগুলো হচ্ছে শূন্য বিভক্তি। তো এই বিভক্তি কি, এটা কিন্তু আমরা এই উদাহরণ থেকে বুঝবো।
বিভক্তি হচ্ছে এমন কিছু বর্ণ বা বর্ণগুচ্ছ, এমন কিছু বর্ণ বা বর্ণগুচ্ছ যেগুলি বাক্যের মধ্যে অবস্থিত একটি শব্দের সাথে অন্য শব্দের সমন্বয় সাধন করে। তাহলে আমরা বিভক্তি সম্পর্কে কি জানলাম? বিভক্তি হচ্ছে এমন বর্ণ বা বর্ণগুচ্ছ যেগুলি বাক্যের মধ্যে অবস্থিত একটি শব্দের সাথে অন্য শব্দের সম্পর্ক স্থাপন করে। দেখো, সুরঞ্জনার সাথে বইয়ের সম্পর্ক আছে, সুরঞ্জনা আর বই। আমরা যদি লিখতাম সুরঞ্জনা বই কবিতা বেশ ভালো, তাহলে কি সেটা অর্থবোধক বাক্য হতো? হতো না। এখানে সুরঞ্জনার সাথে একটা বইয়ের সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটা এই র বিভক্তি দ্বারা স্থাপন করা হচ্ছে, যে সুরঞ্জনার বই। কার বই? সুরঞ্জনার বই। এই র বিভক্তি দ্বারা বইয়ের সাথে সুরঞ্জনার যে একটা সম্পর্ক রয়েছে সেটা স্থাপন করা হচ্ছে। আবার বইতে কবিতাগুলি, এই কবিতাগুলির সাথে বইয়ের একটা সম্পর্ক রয়েছে, সেটা তে বিভক্তির দ্বারা যুক্ত হচ্ছে। কি বিভক্তি? তে বিভক্তির দ্বারা যুক্ত হচ্ছে। আবার কবিতাগুলি বেশ ভালো, কবিতাগুলির বিশেষণ রয়েছে, কবিতাগুলি ভালো। এই যে ভালো বোঝাচ্ছে, বেশ ভালো বোঝাচ্ছে, সেটি কি বিভক্তি দ্বারা যুক্ত হয়েছে? গুলি, কবিতাগুলি। এই গুলি বিভক্তি দ্বারা এই পাশের শব্দ দুটি কিন্তু যুক্ত হয়েছে, যদিও এদের শেষে কোনো বিভক্তি নেই, এখানে কিন্তু বিভক্তি অদৃশ্য। তো সেক্ষেত্রে হবে কি? শূন্য বিভক্তি। সেক্ষেত্রে এই দুটো শব্দ কি হবে? শূন্য বিভক্তি। এবার আমরা বিভক্তির সংজ্ঞাটা জেনে নেব। আমরা কিন্তু প্রথমেই বিভক্তির উদাহরণ থেকে বিভক্তিটা শিখলাম, এবার আমরা সংজ্ঞা জেনে নেব যে বিভক্তি কাকে বলে। দেখো, তোমরা খাতায় লিখে নাও যে বিভক্তি কাকে বলে, বিভক্তি কাকে বলে। তো এক্ষেত্রে তোমরা সংজ্ঞা যদি আসে পরীক্ষায়, সেক্ষেত্রে লিখবে বিভক্তি হলো একগুচ্ছ বর্ণ, বিভক্তি হলো একগুচ্ছ বর্ণ যারা বাক্যের মধ্যে অবস্থিত একটি শব্দের সাথে অন্য শব্দের সমন্বয় সাধন করে। বিভক্তি হলো একগুচ্ছ বর্ণ যারা বাক্যের মধ্যে অবস্থিত একটি শব্দের সাথে অন্য শব্দের সমন্বয় সাধন করে। দেখো, এখানে তোমাদের জন্য অন্য একটা উদাহরণ রেখেছি, যেটি বইতে কিন্তু নেই, তোমরা লিখে নিতে পারো। ছাদে বসে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, বা এটা বুঝেও নিতে পারো। এই বাক্যটি দেখো, ছাদে বসে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। এখানে বেশ কিছু শব্দ আমরা পাচ্ছি। ছাদে, বসে, এটা কিন্তু কাজ বোঝাচ্ছে, তো সেক্ষেত্রে এটা কিন্তু ধাতুরূপ, তাই এটার কোনো বিভক্তি আসছে না। এখানে আমরা করিনি, এটার বিভক্তি আসছে যদিও। ছাদে বসে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এখানে দেখো ছাদের সাথে এ বিভক্তি যুক্ত করা হয়েছে, ছাদে। কোথায়? ছাদে। ছাদ এই শব্দটির সাথে এ বিভক্তি যুক্ত করা হয়েছে। এখানে বসে কাজ বোঝাচ্ছে যেহেতু, তাই এটি ধাতুরূপ। আর মা শূন্য বিভক্তি, মা শব্দটি যেমন তেমনই বসানো হয়েছে, মা। শিশুকে, এই শিশু শব্দটির সাথে কে বিভক্তি যুক্ত করা হয়েছে, শিশু শব্দটির সাথে কে বিভক্তি যুক্ত করা হয়েছে, শিশুকে। চাঁদ, চাঁদ শব্দটি কিন্তু যেমন আছে হুবহু তেমনই রয়েছে, এটি শূন্য বিভক্তি। চাঁদ দেখাচ্ছেন, এই দেখাচ্ছেনটা আবার কি হয়ে গেল? ধাতুরূপ হয়ে গেল। ধাতুরূপের আলোচনা যেহেতু আমরা এখানে করছি না, তা সেক্ষেত্রে আমি বললাম না। তো এখানে দেখো, ছাদে বসে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, ছাদে এ বিভক্তি যুক্ত করে। মা কোথায় বসে রয়েছেন? ছাদে। তো এই ছাদের সাথে মার সম্পর্ক কি বিভক্তি দ্বারা যুক্ত হচ্ছে? এ বিভক্তি দ্বারা যুক্ত হচ্ছে। এইভাবে যখন একটি বর্ণ বাক্যের মধ্যে অবস্থিত একটি শব্দের সাথে অন্য শব্দের সম্পর্ক স্থাপন করে, তখন তাকে বলা হচ্ছে বিভক্তি। এই বিভক্তির সংজ্ঞা প্রসঙ্গে তোমাদের এই উদাহরণ থেকে তোমরা শব্দরূপটাও বুঝে নিতে পারো। দেখো, ছাদে বসে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এই বাক্যে বসে আর দেখাচ্ছেন এই দুটো কিন্তু কাজ বোঝাচ্ছে, তাই এই দুটো শব্দ হচ্ছে কি? এই দুটো শব্দ হচ্ছে ধাতুরূপ, এই দুটো শব্দ হচ্ছে ধাতুরূপ। আর বাদবাকি সমস্ত শব্দ হচ্ছে শব্দরূপ। বাদবাকি সমস্ত পদ, এই বাক্যের সমস্ত পদ কি? শব্দরূপ। তাহলে বাক্যের মধ্যে যদি কোনো কাজ বোঝায়, ক্রিয়া বোঝায়, সেটি হবে ধাতুরূপ, আর বাদবাকি সমস্ত পদ হচ্ছে শব্দরূপ। তাহলে আমার এই পর্যন্তর ভিডিওতে তোমাদের ক্লিয়ার হলো কি যে শব্দরূপ কাকে বলে, শব্দরূপটা ক্লিয়ার হলো, আর বিভক্তিটা ক্লিয়ার হলো।
দেখো, বিভক্তির উদাহরণ প্রসঙ্গে আমরা দুটি শব্দ পেয়েছিলাম যেখানে শূন্য বিভক্তি হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে পদগুলোর সাথে কোনো শব্দ যুক্ত হচ্ছে না। যে সুরঞ্জনার বইতে কবিতাগুলি বেশ ভালো, এখানে সুরঞ্জনার সাথে র বিভক্তি যুক্ত করা হয়েছে, বইয়ের সাথে তে বিভক্তি যুক্ত করা হয়েছে, কবিতার সাথে গুলি বিভক্তি যুক্ত করা হয়েছে। কিন্তু বেশ আর ভালো এই দুটো শব্দ যেমনটি অভিধানে রয়েছে তেমনটি সরাসরি এখানে বেশ এবং ভালো এই শব্দ দুটি বসানো হয়েছে। তো সেক্ষেত্রে এই দুটিকে বলা হচ্ছে শূন্য বিভক্তি। বাংলা বিভক্তির ক্ষেত্রে শূন্য বিভক্তির সংজ্ঞা এবার আমরা জানবো যে শূন্য বিভক্তি কাকে বলে। এটা অবশ্যই খাতায় লিখে নেবে যে শূন্য বিভক্তি কাকে বলে। দেখো, যে বিভক্তি জুড়লে শব্দের চেহারার বা উচ্চারণে কোনো বদল হয় না, যে বিভক্তি জুড়লে শব্দের চেহারায় বা উচ্চারণে কোনো বদল হয় না তাকে শূন্য বিভক্তি বলে। যেমন আমি বললাম একটু আগেই যে সুরঞ্জনার বইতে কবিতাগুলি বেশ ভালো, এই যে বেশ এবং ভালো এই পদ দুটি কিন্তু যেমনটি আসল শব্দ তেমনটি সরাসরি বসানো হয়েছে, তাই এক্ষেত্রে এগুলি হচ্ছে শূন্য বিভক্তি। দেখো, প্রথম পাতায় গুরুত্বপূর্ণ যা যা জিনিস ছিল সেটি আমি আলোচনা করলাম। এবার আমি আসছি দ্বিতীয় পাতায়, চলে আসবো 22 নম্বর পেজে। 22 নম্বর পেজে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি রয়েছে সেগুলি আমি দাগিয়ে দিচ্ছি বই থেকে, তোমরা অবশ্যই বই থেকে দাগিয়ে নেবে এবং পড়বে। দেখো, কাজ বা ক্রিয়া বোঝায় এমন মূল বা সার শব্দরূপকে বলে ধাতু। আমি এটি কিন্তু আগেই আলোচনা করেছি, যেগুলিকে এই চিহ্নের দ্বারা বোঝানো হয়। এই যে এই চিহ্নের দ্বারা বোঝানো হয় ধাতুকে, এই যে ধাতুর চিহ্ন, এই চিহ্নের দ্বারা ধাতুকে বোঝানো হয়। আর অন্য পদগুলি, বাক্যের মধ্যে ধাতু বাদে অন্য পদগুলি হচ্ছে শব্দ। দেখো, এখানে যদি শর্ট কোশ্চেন আসে যে ধাতুর সঙ্গে যে বিভক্তিগুলো যুক্ত হয় সেগুলি হচ্ছে ধাতু বিভক্তি। ধাতুর সঙ্গে যে বিভক্তি যুক্ত হয় তাকে বলে ধাতু বিভক্তি। আর শব্দ বিভক্তি কাকে বলে? শব্দের সঙ্গে যে বিভক্তি যুক্ত হয় সেগুলি হলো শব্দ বিভক্তি। শব্দের সঙ্গে যে বিভক্তি যুক্ত হয় সেগুলি কি? শব্দ বিভক্তি। এটা কিন্তু তোমরা শর্ট কোশ্চেন হিসেবে মুখস্থ করে নিতে পারো। দেখো, 22 নম্বর পেজে আমাদের এখানে রয়েছে শব্দরূপ ও শব্দ বিভক্তি জুড়ে পদ গঠন, অর্থাৎ শব্দরূপ ও শব্দ বিভক্তি জুড়ে কিভাবে পদ গঠিত হয় তার বিভিন্ন উদাহরণ আমরা এখানে পাবো। দেখো, ব্যাকরণ শেখার ক্ষেত্রে কিন্তু উদাহরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাকরণে সংজ্ঞার থেকে তুমি যতটুকু না শিখবে তার থেকে বেশি তুমি উদাহরণের থেকে শিখবে এবং নিজে চেষ্টা করে, নিজে প্র্যাকটিস করে করে ব্যাকরণ শিখে নিতে পারবে। তো এখানে আমাদের বলছে শব্দ বিভক্তি। এখান থেকে কিন্তু তোমরা শব্দ বিভক্তির সংজ্ঞাটা লিখে নিতে পারো, এখানে বইতে খুব সুন্দর করে দেওয়া রয়েছে যে শব্দ বিভক্তিটা কি। বলছে, যেসব বর্ণ বা বর্ণ সমষ্টি মূল শব্দরূপের সঙ্গে যুক্ত হয়ে বাক্যের অন্য পদগুলির সঙ্গে সম্পর্ক তৈরি করে সেই শব্দকে পদে রূপান্তরিত করে সেগুলি হলো শব্দ বিভক্তি। সেগুলি হলো কি? শব্দ বিভক্তি। আমি কিন্তু খাতায় তোমাদের শব্দ রূপের সংজ্ঞা লিখে দিয়েছিলাম, আর এটা হচ্ছে শব্দ বিভক্তির সংজ্ঞা, তোমরা এখান থেকে লিখে নিতে পারো। যে বর্ণ বা বর্ণ সমষ্টি মূল শব্দরূপের সঙ্গে যুক্ত হয়ে বাক্যের অন্য পদগুলির সঙ্গে সম্পর্ক তৈরি করতে সেই শব্দকে পদে রূপান্তরিত করে সেগুলোই হচ্ছে শব্দ বিভক্তি। এটা কিন্তু অনেকটা শব্দরূপের মতোই সংজ্ঞাটা। তো এবার আমরা উদাহরণের মাধ্যমে শব্দ বিভক্তি চিনব। দেখো, শব্দ বিভক্তিগুলি যখন একজন, একটি বস্তু বা প্রাণী এরকম কিছু বোঝায়, অর্থাৎ শব্দ বিভক্তির মাধ্যমে যখন একজনকে বোঝাবে, নির্দিষ্ট কোনো একটি বস্তুকে বোঝাবে বা নির্দিষ্ট কোনো একটি প্রাণীকে বোঝাবে, তো সেক্ষেত্রে কীরকম ধরনের বিভক্তি হতে পারে, সেক্ষেত্রে কি কি বিভক্তি হয় এখানে নির্দিষ্ট করে লিখে দেওয়া রয়েছে। এই বিভক্তি যদি প্রত্যেকটি তোমরা মনে রাখতে পারো মুখস্থ করে, তাহলে কিন্তু তোমরা যে কোনো উদাহরণ লিখতে পারবে। দেখো, যদি একটি বোঝায় বা একটি বস্তু, একটি প্রাণী বা একজন এইরকম বোঝায় শব্দ বিভক্তির ক্ষেত্রে, অর্থাৎ বলা যেতে পারে যে এক বচন, তো সেক্ষেত্রে কি কি বিভক্তি হবে? এ, তে, র, কে, রে, এর, অন্ত্যেষ্টিয় এবং শূন্য বিভক্তি। কি কি এটা খাতায় লিখে নিতে পারো বা বই থেকেও দাগিয়ে নিতে পারো। এ বিভক্তি, তে বিভক্তি, র বিভক্তি, কে বিভক্তি, রে বিভক্তি, এর বিভক্তি, অন্ত্যেষ্টিয় বিভক্তি, শূন্য বিভক্তি। এবার উদাহরণের মাধ্যমে আমি এক একটি করে উদাহরণ বলে দিচ্ছি, তোমরা বই থেকে বাদবাকিটুকু পড়ে নেবে। তোমাদের তবুও যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। দেখো, এ বিভক্তি, গাছ যুক্ত এ, গাছে, অর্থাৎ একটি গাছ কিন্তু বোঝাচ্ছে, গাছ যুক্ত এ, গাছে। তারপরে তে বিভক্তি, বাড়ি, বাড়ি যুক্ত তে, বাড়িতে, বাড়ি যুক্ত তে, বাড়িতে।
র, র বিভক্তি, দাদা যুক্ত র, দাদার, দাদা যুক্ত র, দাদার। তারপরে কে বিভক্তি, ভিখারি যুক্ত কে, ভিখারিকে, ভিখারি যুক্ত কে, ভিখারিকে। রে বিভক্তি, পাখিটি যুক্ত রে, পাখিটি রে, পাখিটি যুক্ত রে, পাখিটি রে। এর বিভক্তি, এর বিভক্তি কি, দল যুক্ত এর, দলের, দল যুক্ত এর, দলের। তারপরে অন্ত্যেষ্টিয় বিভক্তি, কলকাতা যুক্ত অন্ত্যেষ্টিয়, কলকাতায়, কলকাতা যুক্ত অন্ত্যেষ্টিয়, কলকাতায়। শূন্য বিভক্তি, তুমি যুক্ত শূন্য, তুমি, অর্থাৎ তুমির সাথে শূন্য, শূন্য বিভক্তি বলা যায় যে অদৃশ্য বিভক্তি, যেটা দেখা যায় না। তুমি যুক্ত শূন্য বিভক্তি তুমিই হবে। তো বাদ বাকি যে উদাহরণগুলো রয়েছে সেগুলো তোমরা অবশ্যই ভালো করে খুঁটিয়ে পড়বে। এরপরে আমি চলে আসব 23 নম্বর পাতায়। দেখো এখানে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আমরা তো শব্দ বিভক্তির ক্ষেত্রে যখন একটি বস্তু, একটি প্রাণীর, এগুলোর ক্ষেত্রে কি কি বিভক্তি হয় সেটা শিখলাম একটু আগে। এবার আমরা জেনে নেব শব্দ বিভক্তিগুলি একের বেশি, অর্থাৎ একের বেশি যখন কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর ভাব বোঝাবে তখন সেগুলোর আবার অন্যরকম শব্দ বিভক্তি হবে। সেগুলো কেমন শব্দ বিভক্তি হবে, রা, এরা, গুলি, গুলো, গণ, দের, দিগ, এই ধরনের শব্দ বিভক্তি হবে। যেমন দেবতা যুক্ত রা, দেবতারা, মানুষ যুক্ত এরা, মানুষেরা, সন্দেশ যুক্ত গুলি, সন্দেশগুলি, হরিণ যুক্ত গুলো, হরিণগুলো, ব্রাহ্মণ যুক্ত গণ, ব্রাহ্মণগণ, বাবু যুক্ত দের, বাবুদের, বালিকা যুক্ত দিগ, বালিকা দিগ। দেখো আমি, তুমি, সে, এই ধরনের শব্দগুলোও কিন্তু বিভক্তি যোগে তাদের রূপ বদল করে ফেলে। যেমন আমি, আমি বলতে শুধুমাত্র আমাকে বোঝাবে, একবচন হয়ে আমি শুধুমাত্র আমাকেই বোঝাচ্ছে, স্বয়ং আমি। কিন্তু আমির সাথে যখন আবার রা যুক্ত হয়ে যাচ্ছে তখন আবার সেটা হয়ে যাচ্ছে আমরা, তখন কিন্তু বহুবচন হয়ে গেল। তুমি যুক্ত রা, তোমরা, তুমি ছিলে একা, আবার রা বিভক্তি যুক্ত করলে তাহলে হয়ে গেলে কি, তোমরা, বহুবচন হয়ে গেলে, তোমরা অনেকে। সে, সে একজন ব্যক্তি, তার সাথে রা যুক্ত করলে হয়ে গেল তারা। ও, আর ওর সাথে রা যুক্ত করলে হয়ে গেল ওরা, অর্থাৎ দলে ভারী হয়ে গেল কিন্তু শুধুমাত্র একটা রায়ের কারণে, তাই না? দেখো অনেক ক্ষেত্রে দেখা যায় যে শব্দ বিভক্তির সাথে একটা শব্দ বিভক্তি জোড়ার পরেও, অর্থাৎ ভাব প্রকাশের জন্য বা অর্থ প্রকাশের জন্য একটা শব্দ বিভক্তি জোড়ার পরেও আমরা মনের ভাবটা সঠিকভাবে প্রকাশ করতে পারি না, তখন আরও একটা বিভক্তি যুক্ত করতে হয়। তখন কি করতে হয়, দ্বিতীয় আরও একটা বিভক্তি আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য যুক্ত করতে হয়। তো দেখো আমাদের মনের ভাব প্রকাশ করতে কিন্তু বিভক্তিতেও কম পড়ে যায়। আমরা সারাদিন জেনে, নিজেদের জানতে বা অজান্তে অনেক শব্দ এরকম ব্যবহার করি, কিন্তু আমরা ব্যাকরণগত দিক থেকে কিন্তু জানি না যে এগুলোকে, সেই ভাষাগুলোকে কি বলে, কিন্তু আমরা সেগুলোকে অবশ্যই ব্যবহার করি। দেখো বালক দিগকে ফুল দাও, এখানে বালকের সাথে তো দিগ বিভক্তি আগেই যুক্ত করা হয়েছে, তবুও হলো না, তার সাথে আবার কে বিভক্তিও যুক্ত করতে হলো, যে বালক দিগকে, এখানে দুটো বিভক্তি যুক্ত করতে হয়েছে বালকের সাথে, দিগকে ফুল দাও। আবার মানুষগুলির, মানুষ, মানুষের সাথে তো গুলি বিভক্তি যুক্ত হয়েছিল, আবার র বিভক্তিও যুক্ত করা হচ্ছে মানুষগুলির, মনে খুব আনন্দ। তারপরে গরুগুলোর গলায় ঘন্টা বাজাচ্ছে, এখানে বাচ্চা হবে, আমার মনে হচ্ছে এটা প্রিন্টিংয়ে ভুল রয়েছে, মিস্টেক রয়েছে। গরুগুলোর গলায় ঘন্টা বাজছে, গরুগুলোর, গরু তো আমাদের শব্দ রূপ, তার সাথে গুলো বিভক্তি তো যুক্ত হয়েছিলই, তার সাথে আবার রও যুক্ত হচ্ছে, তাহলে গুলো আর র দুটি বিভক্তি কিন্তু এখানে যুক্ত করা হলো। এবার আমরা চলে আসবো অনুসর্গতে। প্রথমেই জেনে নেব যে অনুসর্গ কাকে বলে। তোমরা খাতায় অবশ্যই লিখে নেবে অনুসর্গের সংজ্ঞা। তোমরা খাতায় লেখো যে অনুসর্গ কাকে বলে। অনুসর্গ কাকে বলে লেখো, বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো, বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো বিভক্তিযুক্ত পদের পরে বসে, বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো বিভক্তিযুক্ত পদের পরে বসে বা বিভক্তির বদলে সম্পর্কযুক্ত পদটির পরে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে, বা বিভক্তির বদলে সম্পর্কযুক্ত পদটির পরে বসে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে, তাকে অনুসর্গ বলে। তাকে কি বলে? অনুসর্গ বলে। এটা তো গেল সংজ্ঞা। এবার খুব সহজভাবে বোঝাই যে অনুসর্গটা কি।
দেখো 24 নম্বর পাতায় কয়েকটি উদাহরণ দেখো অনুসর্গের, তারপরে আমি বলছি। দুর্গামূর্তির মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। দেখো মুখের, এইটা কিন্তু বিভক্তিযুক্ত পদ। মুখের, এটা কি বিভক্তিযুক্ত পদ। এই বিভক্তিযুক্ত পদের পরে এই দিকে শব্দটাকে স্বাধীনভাবে ব্যবহার করা হয়েছে। এই দিকে শব্দটা কিন্তু এই এই যে যে বিভক্তিযুক্ত পদ, এই বিভক্তিযুক্তের পরে বসেছে এবং বাক্যের একটা বিশেষ অর্থ প্রকাশে সাহায্য করছে, যে দুর্গামূর্তির মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে, অর্থাৎ মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে। এই যে যে বিশেষ অর্থ প্রকাশ করছে দিকে শব্দটা স্বাধীনভাবে ব্যবহৃত হয়ে, এটাই হচ্ছে অনুসর্গ। এই অনুসর্গ, অনু শব্দের অর্থ হচ্ছে পশ্চাৎ। অনু শব্দের অর্থ কি? পশ্চাৎ। আর স্বর্গ বলতে তোমরা প্রচ্ছদ বা অধ্যায় বলতে পারো, অর্থাৎ যেটি পরে বসছে, বিভক্তিযুক্ত শব্দের পরে বসছে। যেহেতু অনু শব্দের অর্থ পশ্চাৎ, সেইভাবে তোমরা সহজভাবে মনে রাখবে যে যে শব্দগুলো বিভক্তিযুক্ত শব্দের পরে বসছে বা বিভক্তির বদলে বসছে এবং বসে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করছে, তাকে বলা হচ্ছে কি? তাকে বলা হচ্ছে অনুসর্গ। যেমন হাত দিয়ে দাবা খেলো আর পা দিয়ে ফুটবল। হাত দিয়ে দাবা খেলো আর পা দিয়ে ফুটবল। এখানে দিয়ে, এই দিয়ে শব্দটা হচ্ছে কি? অনুসর্গ। তারপরে ওই মেয়েটির কাছে সন্ধ্যা তারা আছে। দেখো ওই মেয়েটির, এইটুকু শব্দ বলেই কিন্তু পুরো সম্পূর্ণ অর্থ প্রকাশিত হচ্ছে না। কাছে সন্ধ্যা তারা আছে, অর্থাৎ এই কাছে শব্দটি যখন ব্যবহৃত হলো তখন কিন্তু একটা বিশেষ অর্থ বাক্যটার হয়ে গেল, যে ওই মেয়েটির কাছে, অর্থাৎ নির্দিষ্ট করে বলা হচ্ছে যে ওই মেয়েটির কাছে সন্ধ্যা তারা আছে। তো এই কাছে কিন্তু মেয়েটির, এই বিভক্তিযুক্ত পদটির পরে বসেছে, অর্থাৎ অনুসর্গের যে ধর্ম সেটা হচ্ছে সবসময় বিভক্তিযুক্ত পদের পরে বসে অনুসর্গ, বিভক্তিযুক্ত পদের পরে বসে বা কোথাও কোথাও বিভক্তির বদলে বসে। এবং অনুসর্গের আরও একটা বৈশিষ্ট্য হচ্ছে, বিভক্তি যেমন কোনো বর্ণ বা বর্ণগুচ্ছ বা শব্দের খণ্ড বলা যেতে পারে বা কোনো খণ্ড শব্দ, তবে অনুসর্গ কিন্তু কোনো খণ্ড শব্দ নয়। অনুসর্গ স্বাধীন একটা শব্দ, সে স্বাধীনভাবে এই বাক্যে ব্যবহৃত হয়েছে। সে যদি এই বাক্যে ব্যবহৃত না হতো, তার কিন্তু আলাদা বা স্বাধীনভাবে একটা আলাদা অর্থ থাকবে, যেটা কিন্তু বিভক্তির ক্ষেত্রে থাকে না। অর্থাৎ অনুসর্গের শব্দগুলি স্বাধীন শব্দ, যেগুলি বাক্যে বিভক্তিযুক্ত পদের পরে বসে বাক্যকে একটা বিশেষ অর্থ প্রদানে সহায়তা করে। দেখো আরেকটা উদাহরণ বলছি। খাবারের দাম বাবদ খুব বেশি দিতে হলো না। এখানে দামের পরে বাবদ, এই বাবদ শব্দটা কিন্তু অনুসর্গ হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এই বাবদ, এই শব্দটার ফলে একটা বিশেষ অর্থ প্রকাশিত হচ্ছে এই বাক্যের। দাম, দামে কিন্তু এখানে শূন্য বিভক্তি রয়েছে। দামে কি রয়েছে? শূন্য বিভক্তি, অর্থাৎ অদৃশ্য বিভক্তি, যেটা দেখা যায় না তাকে বলা হয় শূন্য বিভক্তি। তো এখানে খাবারের দাম বাবদ দামের পরে কিন্তু অনুসর্গ বসেছে। অনুসর্গের ধর্মই হচ্ছে সবসময় বিভক্তিযুক্ত পদের পরে বসা বা বিভক্তি হিসেবে অর্থ প্রকাশ করা। এখানে আমি যেটি বললাম তেমনটি অনুসর্গের সাথে বিভক্তির যে সম্পর্ক সেটি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। দেখো অনুসর্গের আরও কয়েকটি প্রচলিত নাম রয়েছে, যেমন পরসর্গ, সম্বন্ধীয়, কর্মপ্রবচনীয় প্রভৃতি। তাহলে অনুসর্গের কয়েকটি প্রচলিত নাম কি? পরসর্গ, সম্বন্ধীয়, কর্মপ্রবচনীয় ইত্যাদি। তারপরে আমরা চলে আসবো 25 নম্বর পেজে। দেখো এখানে বলা হয়েছে যে বিভক্তির যেমন দুটো ভাগ, শব্দ বিভক্তি এবং ধাতু বিভক্তি, ঠিক তেমনি অনুসর্গগুলির তেমন দুটো রূপ, শব্দজাত অনুসর্গ ও ধাতুজাত অনুসর্গ। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে অনুসর্গ কত প্রকার, লিখতে হবে অনুসর্গ দু প্রকার, শব্দজাত অনুসর্গ ও ধাতুজাত অনুসর্গ। এবার আমরা শব্দজাত অনুসর্গের আলোচনায় আসবো। এখানে বেশ কিছু শর্ট কোশ্চেন রয়েছে, তোমরা বই থেকে দাগিয়ে নেবে এবং খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটি প্রশ্নের উত্তর মুখস্থ করবে। বলছে শব্দজাত অনুসর্গগুলিকে কেউ নাম বলে থাকেন। তাহলে শব্দজাত অনুসর্গকে কেউ কেউ কি বলে থাকেন? নাম অনুসর্গ, অর্থাৎ নাম বোঝায় বা বিশেষ্য। এই বিশেষ্যও কিন্তু নামই বোঝায়, বিশেষ্য অনুসর্গও বলে থাকেন। বাংলায় এই অনুসর্গগুলিকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়, অর্থাৎ শব্দজাত অনুসর্গকে বাংলায় তিনটি শ্রেণীতে ভাগ করা হয়। এই তিনটি শ্রেণী কি কি?
সংস্কৃত বা তৎসম অনুসর্গ, বিবর্তিত বা রূপান্তরিত বা তদ্ভব অনুসর্গ, আর বিদেশি অনুসর্গ। দেখো, সংস্কৃত বা তৎসম অনুসর্গ কি, এটি আমি যখন বোঝাবো তার আগে তোমাদের বলে রাখি যে তৎসম এই জিনিসটা কি। তৎসম শব্দের অর্থ হচ্ছে তৎ অর্থাৎ তাহার, সম অর্থাৎ সমান। তৎসম অর্থাৎ তাহার সমান মানে কি, সংস্কৃতের সমান। যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে কোনো রকম বিবর্তিত হওয়া ছাড়াই অর্থাৎ কোনো রকম পরিবর্তন হওয়া ছাড়াই সরাসরি বাংলা ভাষায় এসে মিশেছে, এই রকম শব্দগুলোকে বলা হচ্ছে তৎসম শব্দ। তো সেই তৎসম শব্দ যেগুলি সরাসরি সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় এসে মিশেছে, সেই তৎসম শব্দের অনুসর্গ বা সংস্কৃতের অনুসর্গ, সেগুলির উদাহরণ, বিভিন্ন উদাহরণ রয়েছে, সেগুলো তোমরা বই থেকে পড়ে নেবে। যেমন দ্বারা, কর্তৃক, ব্যতীত, দিকে, ন্যায়, নিমিত্ত, এগুলো সমস্ত সংস্কৃত বা তৎসম অনুসর্গ। এগুলো তোমরা এই উদাহরণগুলো বই থেকে খুব সুন্দর করে পড়ে নেবে। তারপরে 2 দাগে রয়েছে বিবর্তিত, রূপান্তরিত বা তদ্ভব অনুসর্গ এবং দেশি অনুসর্গ। তো এই বিবর্তিত, রূপান্তরিত, তদ্ভব কেন বলা হচ্ছে, আমরা কিন্তু এর আগের ক্লাসে তদ্ভব তৎসম শব্দ সম্পর্কে জেনেছি। এই তদ্ভব শব্দটি কি? তদ্ভব শব্দটি হচ্ছে সংস্কৃত থেকে সেই শব্দটি এসেছে, কিন্তু কিছুটা পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় মিশেছে। অর্থাৎ তৎসম শব্দ বা সংস্কৃত শব্দ যেমন সরাসরি বাংলা ভাষায় এসে মিশেছে, এই শব্দগুলি ঠিক তেমন নয়। এই শব্দগুলি সংস্কৃত থেকে এসেছে ঠিকই, কিন্তু উচ্চারণের কিছুটা পরিবর্তনের মাধ্যমে তারা বাংলা ভাষায় এসে মিশেছে। এই রকম যে শব্দ বা এই রকম শব্দের যে অনুসর্গ, সেগুলিকেই বলা হচ্ছে যে বিবর্তিত, রূপান্তরিত বা তদ্ভব অনুসর্গ এবং দেশি অনুসর্গ এর সাথে কিছু কিছু রয়েছে। যেমন বিনা, তরে, মাঝে, সঙ্গে, এগুলি কিন্তু সব বিবর্তিত, রূপান্তরিত বা তদ্ভব অনুসর্গ। যেমন বিনা, শিক্ষা বিনা গতি নাই। তরে, কিসের তরে এত আক্ষেপ। মাঝে, এই কলকাতার মাঝে আরেকটা কলকাতা আছে। পরে আমরা আসছি বিদেশি অনুসর্গে। এই বিদেশি নামটি শুনলেই কি বোঝাচ্ছে, যেই অনুসর্গগুলি দেশি নয়, অর্থাৎ বিদেশি, অন্য দেশ থেকে আগত যে সমস্ত অনুসর্গ জাতীয় শব্দ আমাদের বাংলা ভাষায় এসে মিশেছে, সেগুলিকে বলা হচ্ছে বিদেশি অনুসর্গ। এই বিদেশি অনুসর্গগুলির মধ্যে প্রথম 4টি ফার্সি ভাষা থেকে, পরের 2টি আরবি ভাষা থেকে বাংলায় গ্রহণ করা হয়েছে। অর্থাৎ এখানে যে উদাহরণগুলো রয়েছে তার সেই উদাহরণের প্রথম 4টি হচ্ছে ফার্সি ভাষা থেকে এবং পরের 2টি আরবি ভাষা থেকে নেওয়া হয়েছে। কিন্তু এছাড়াও যে শুধুমাত্র ফার্সি ভাষা বা আরবি ভাষার অনুসর্গই আমাদের বাংলা ভাষায় মিশেছে তা কিন্তু নয়, আরও বিভিন্ন ভাষার অনুসর্গ কিন্তু আমাদের বাংলা ভাষায় এসে মিশেছে। তো আমরা খুব সহজভাবে এটা মনে রাখবো যে অন্য যে সমস্ত অন্য দেশীয় অর্থাৎ বিদেশি যে সমস্ত অনুসর্গ আমাদের বাংলা ভাষায় এসে মিশেছে, সেগুলি হচ্ছে বিদেশি অনুসর্গ। তার কয়েকটা উদাহরণ এখানে রয়েছে, যেমন বরাবর, তারপরে বনাম, দরুন, বাবদ, এগুলি কিন্তু সমস্ত বিদেশি অনুসর্গ। এরপরে চলে আসবো আমরা উপসর্গে। আমরা অনুসর্গের ক্ষেত্রে কিন্তু দেখেছি অনুসর্গটা বিভক্তিযুক্ত শব্দের পরে বসছে, কিন্তু উপসর্গটা শব্দের আগে বসবে। উপসর্গ হচ্ছে বর্ণ বা বর্ণচিহ্ন। উপসর্গ হচ্ছে বর্ণ বা বর্ণচিহ্ন যেগুলি শব্দের আগে বসে সেই শব্দটার অর্থটাই পরিবর্তন ঘটিয়ে দেয়। অর্থাৎ এমন বর্ণ বা বর্ণগুচ্ছ যেগুলি শব্দের আগে বসে সেই শব্দটার অর্থগত দিক থেকে তার পরিবর্তন ঘটিয়ে দেয়, সেগুলোই হচ্ছে উপসর্গ। তো এই উপসর্গের সংজ্ঞাটা আমরা বই থেকেই জেনে নেব। উপসর্গের সংজ্ঞা বইতে খুব সুন্দর করে দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে লিখে নেবে। আগে খাতায় লিখবে যে উপসর্গ কাকে বলে, তারপর এখান থেকে লেখো উপসর্গ হলো সেই সব বর্ণ বা বর্ণচিহ্ন যেগুলি শব্দের আগে সংযুক্ত হয়ে শব্দটির অর্থকে আংশিকভাবে বা পুরোপুরি বদলে দিয়ে থাকে। আমরা একটি উদাহরণ দেখলে আরো সহজভাবে বুঝে যাব। তার আগে আরেকবার বলে দিচ্ছি উপসর্গ কাকে বলে। উপসর্গ হলো সেই সব বর্ণ বা বর্ণচিহ্ন যেগুলি শব্দের আগে সংযুক্ত হয়ে শব্দটির অর্থকে আংশিকভাবে বা পুরোপুরি বদলে দিয়ে থাকে। এই উপসর্গকে আবার অন্য নামে ডাকা হয়, সেটা হচ্ছে আদ্য প্রত্যয়। আদ্য অর্থাৎ কি, আদি প্রত্যয়, যেটি আগে বসে, প্রথমে বসে, এর জন্য বলা হচ্ছে আদ্য প্রত্যয়। দেখো এখানে বলছে যে উপসর্গগুলি শব্দের বিপরীতার্থক শব্দ তৈরি করে, কখনো শব্দের নির্দিষ্ট অর্থের ব্যাপ্তিও বোঝায়, আবার কখনো শব্দের অর্থকে সংকুচিত করে ফেলে। অর্থাৎ উপসর্গ কিন্তু বিভিন্ন কাজ করতে পারে। এবার আমরা একটা উপসর্গের উদাহরণ দেখি।
দেখো, বেলা শব্দটা আমরা সাধারণত দিন অর্থে ব্যবহার করা হয়। এই বেলা শব্দের সাথে উপসর্গ যুক্ত করা হলো, তাহলে কি হয়ে গেল? অবেলা। পুরো অর্থই কিন্তু চেঞ্জ হয়ে গেল শব্দটির। তারপরে বৃষ্টি, এই বৃষ্টির সাথে কি উপসর্গ যুক্ত করা হলো? অনা উপসর্গ যুক্ত করা হলো। বৃষ্টি শব্দের অর্থ আমরা কি জানি? বৃষ্টি শব্দের অর্থ তো আমরা সকলেই জানি যে বৃষ্টি, কিন্তু বৃষ্টির সাথে যখন অনা যুক্ত করা হচ্ছে তখন হয়ে গেল অনাবৃষ্টি, অর্থাৎ বৃষ্টি হয় না এমন, অনাবৃষ্টি। দেখলে তো, অর্থের পুরো পরিবর্তন ঘটিয়ে দিল। এই যে শব্দের আগে এই বর্ণগুচ্ছ বসলো বা এই শব্দের আগে এই বর্ণটি বসে পুরো অর্থেরই পরিবর্তন ঘটিয়ে দিল, এগুলোকেই বলা হচ্ছে উপসর্গ। এই উপসর্গের আবার কয়েকটি শ্রেণী রয়েছে। বাংলার উপসর্গগুলির কয়েকটি শ্রেণী রয়েছে। বাংলার নিজস্ব উপসর্গ, সংস্কৃত থেকে গৃহীত উপসর্গ এবং বিদেশি উপসর্গ। এখানে বোঝার তেমন কিছুই নেই। উপসর্গগুলি তোমরা বই থেকে ভালো করে মুখস্থ করে নেবে, ভালো করে পড়ে নেবে উদাহরণগুলি দেখে। বাংলার নিজস্ব উপসর্গ মানে যে সমস্ত উপসর্গগুলি বাংলার নিজেদের, আর সংস্কৃত থেকে গৃহীত উপসর্গ মানে যে সমস্ত উপসর্গগুলি সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে, এবং বিদেশি উপসর্গ হচ্ছে যেগুলি বাংলা এবং সংস্কৃত বাদ দিয়ে অন্য বিভিন্ন দেশ থেকে যে সমস্ত উপসর্গগুলি বাংলা ভাষায় এসে মিশেছে সেগুলি হলো বিদেশি উপসর্গ। তো আমি একটি করে দেখিয়ে দিচ্ছি। দেখো, বাংলার উপসর্গ উপসর্গ, যেমন অনড়, অমিল, অকেজ, অবেলা, অধর্ম, অকর্মা, অকথ্য, এই অর্থের ভাব, এই উপসর্গগুলি দিয়ে শব্দ গঠন করে কি বোঝানো হয়? না সূচক বা খারাপ অর্থে এগুলো ব্যবহৃত হচ্ছে। তারপরে সংস্কৃত থেকে গৃহীত উপসর্গ একটি আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, উপসর্গ, এই উপসর্গ দিয়ে শব্দ গঠন কী কী হচ্ছে? প্রকৃষ্ট, প্রজ্ঞা, প্রশংসা, প্রগতি, তারপরে প্রবল, প্রতাপ, প্রচণ্ড, প্রগাঢ়, প্রখর। অর্থের ভাব কি বোঝানো হচ্ছে? উৎকর্ষ বা আধিক্য বোঝাতে ব্যবহৃত হচ্ছে। তো এখান থেকে তোমরা পড়ে নেবে উদাহরণগুলো ভালো করে। তারপরে বিদেশি উপসর্গ, এখান থেকেও আমি একটি বুঝিয়ে দিচ্ছি যে খোস উপসর্গ, এটি কিন্তু একটি বিদেশি উপসর্গ। এই খোস দিয়ে কি শব্দ গঠন করা হচ্ছে? যে খোশ মেজাজ, খোশ খবর, খোশ গল্প। এটি কি অর্থে ব্যবহৃত হচ্ছে? আনন্দদায়ক অর্থে ব্যবহৃত হচ্ছে। তো এই ছিল সপ্তম শ্রেণীর বাংলা ভাষা চর্চা বইয়ের তৃতীয় অধ্যায়কে কেন্দ্র করে সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।